শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপবার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে পুরো অনুষ্ঠানে আপনাদের সাথে থাকছি আমি সুস্মিতা এবং সেই সাথে রয়েছে আমি রোমান। দর্শক শুভ সকাল, আমার পক্ষ থেকেও আপনাদের জন্য সুন্দর দিনের প্রত্যাশা। সুস্মিতা, তোমাকেও শুভ সকাল। রোমান, কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। আজকে এখানে এসেছি তখন আমি ভাবছিলাম আজকের পর্ব হবে শিক্ষা সফর আমার জন্য। আমি আমাদের অতিথির থেকেও শিখবো, আমি তোমার থেকেও শিখবো। আমার থেকে কেন? কারণ গত শুক্রবার আমি দেখলাম যে তুমি মাত্রার 40 যে বছর উদযাপন হয়েছে এবং ঢুকে দেখে যে স্টেজে একজনকে আমার চেনা চেনা লাগে। পরে দেখলাম যে তুমি খুব অসাধারণভাবে তুমি উপস্থাপনা করেছো সেই অনুষ্ঠানটা। অনেক ধন্যবাদ, কিন্তু আমি অত্যন্ত ভয় ছিলাম কারণ সামনে এত গুণী মানুষরা ছিলেন এবং রুম্মান রশিদ খানের মতন একজন গুণী উপস্থাপক আমার সামনে উপস্থিত ছিলেন। খুবই ভয় ছিলাম আসলে। আমরা আসলে সবার থেকে ভালোটা নেওয়ার চেষ্টা করি। রাঙা সকাল অনুষ্ঠানের সৌন্দর্যটাই আসলে সেরকম। এবং আজকে যিনি অতিথি আছেন তিনি বরাবরই বিশ্বাস করেন যে তুমি যে কাজটি করবে সততা দিয়ে করবে, নিষ্ঠার সাথে করবে, তাহলেই হয়তো সবকিছু সুন্দর হয়ে যাবে। একেবারেই চমৎকার একটি কথা বললে। এবং কে সেই চমৎকার মানুষটি আমাদের সঙ্গে আজকে আছেন, চলো জেনে নিই। দর্শক, আজ আমাদের মাঝে রয়েছেন গীতিকবি সাংবাদিক মাহমুদ মনসুর। চলুন শুরুতে তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। শুভ সকাল। আজকে একটি বিশেষ দিন। কি বিশেষ দিন? 9/11। ও মা, ভয়ঙ্কর দিন। এবং এই বিশেষ দিনে আপনাকে পেয়েছি এবং বুঝতে পারছি যে আপনারা দুজন চুক্তি করে ম্যাচিং করে এসেছেন। না, একদমই না, একদমই না। আমাদের ইনফ্যাক্ট আমাদের আজকে প্রথম দেখা বা পরিচয়। আশ্চর্যজনকভাবে ম্যাচ হয়ে গেছে। আসলে কি বলে, মনের মিল, মনের টান। হ্যাঁ, যাই হোক, আপনি তো একজন তারকা, আমরা সবাই জানি। কারণ বিনোদন জগতে যারা আপনাকে চেনেন তারা যদি আজকে মাছরাঙা টেলিভিশন অন করেন, ও মাই গড, মাহমুদ মনসুর এখানে। একদমই না। কারণ আপনি অনেক ক্ষেত্রে আলোকিত একজন মানুষ। আপনি শুধু গীতিকবি নন, সাংবাদিক নন, আপনার আরও পরিচয় আছে। আপনি একজন উপস্থাপক, সাংগঠনিক কার্যক্রমে আপনি সেরা, আরও তো আছে অনেক কিছুই। তবে এই কয়েকটা নিয়েই থাকি। একটু উপস্থাপকের কাছ থেকে শুনি যে কিছু টিপস দিন। না, উপস্থাপক হিসেবে আমি একেবারেই নতুন, একেবারেই অসফল বলা যায়। জাস্ট প্রতিষ্ঠানের খাতিরে আমি কিছু প্রোগ্রাম করেছি, সেটা সেলফ টাইটেল অনেকটা বলা যায় মামা নামা, আউট অফ দ্য বক্স। সেটা আমার বাংলা ট্রিবিউন প্রতিষ্ঠানের একটা সেলিব্রিটি টক শো টাইপের একটা ব্যাপার। সেটা আমি বিচ্ছিন্নভাবে করা যায়, অনলাইনে করার চেষ্টা করেছি, ফিজিক্যালি করার চেষ্টা করেছি, বাট লম্বা করতে পারিনি আর কি। এই রাঙা সকালটা যেমন আজকেই আমি শোতে ঢোকার আগে প্রডিউসার সাহেবকে জিজ্ঞেস করলাম কততম পর্ব, উনি 4000 সামথিং কত, কিন্তু আমি সেটা 100 ছাড়াতে পারিনি। বিষয়টা এরকম আর কি আমার শোটা। সুতরাং আমি একেবারেই নবীন উপস্থাপক হিসেবে এবং সাকসেসফুল না এখন পর্যন্ত। না, আপনি এটাও খুব ভালো করে জানেন। অনেকে আছে না, ধরেন সালমান শাহর মৃত্যুবার্ষিকী গেল কিছুদিন আগে। সালমান শাহ জীবনে 27টি ছবিতে অভিনয় করেছেন, বেঁচে আছেন 29 বছর ধরে এবং সামনেও থাকবেন। তো ভালো কিছুর জন্য আসলে সংখ্যাটা গুরুত্বপূর্ণ নয়, এটা হতে পারে। যাই হোক, আমরা ছোটবেলার গল্পে ফিরে যেতে চাই। কি বলো সুস্মিতা? একেবারেই তাই। এত গুণী যে মানুষটি আমাদের সামনে আছেন, তার শৈশবটা কেমন ছিল জানতে ইচ্ছে হচ্ছে। প্রথমত আমি অতটা গুণী না, আপনারা যেভাবে বলছেন, বা এই সিটে যায় যে ধরনের গুণী মানুষরা বসেন তার তুলনায় আমি কিচ্ছু না। আমি বরং আমি একটু গিল্টি ফিল করছি, আমি এরকম একটা চেয়ারে বসছি। আমার শৈশবটা আমার মনে হয় 90s কিড বলেন বা 80s যারা জন্মেছে তাদের অলমোস্ট ম্যাক্সিমামেরই আসলে শৈশবটা একই রকম কেটেছে, গ্রামে কেটেছে। কিন্তু আমারটা মনে হয় একটু বেশি গ্রাম ছিল, কারণ আমি গ্রাম ছাড়া পর্যন্ত আমি কোনো ইলেকট্রিসিটি পাইনি আমার গ্রামে। মানে আমি হারিকেনের আলো, চেরাগের আলো তেই পড়াশোনা, মেট্রিক পর্যন্ত পড়াশোনা করেছি। 96 সালে আমি মেট্রিক পাস করি গ্রাম থেকে, আমার নিজের গ্রাম থেকে। তখন পর্যন্ত আমি ইলেকট্রিসিটি পাইনি। ফলে একেবারেই কি বলে, গ্রাম বলতে যেটা বোঝায়, ততদিনে কিন্তু বাংলাদেশের অনেক জায়গায় কিন্তু ইলেকট্রিসিটি চলে গেছে, টেলিভিশন চলে গেছে। ফলে আমার এলাকায় ইলেকট্রিসিটি ছিল না, যেহেতু আমি আসলে নিজেদের কোনো টেলিভিশন, হয়তো বা পাশের বাড়ির বা একটু দূরের এক বাড়ির ব্যাটারি দিয়ে চালিত টেলিভিশন, শুক্রবারের সিনেমাটা দেখতে যেতাম, বিষয়টা ছিল এরকম। কিন্তু ইলেকট্রিসিটি তখন এটা আমার সারা জীবনের আক্ষেপ।
আমার শৈশবটা একরকম অন্ধকারে কেটেছে। হয়তো পরবর্তী সময়টা অনেক বেশি আলোকিত হবে সেজন্য। আপনার আলোকিত অধ্যায়ের কিছু আমরা দর্শকদের জানাতে চাই, তারপর আবার গল্পে ফিরব। প্লিজ। সবই বুঝি তবু অবুঝের মতো, তোমায় খুঁজে নিয়ে হারানোর ক্ষত, আজও ভাবি কেন বেদনার মতো, হৃদয়ে আঁকে নীল প্রজাপতি শত, ফেরাতে পারিনি আমি, পারিনি তোমার হতে, তুমি তো গিয়েছো চলে দ্রুতলয় আলোর পথে। ভীষণ জনপ্রিয় এই গানের গীতিকবি আমাদের আজকের অতিথি মাহমুদ মানসুর। পুরো নাম আল মাহমুদ মানসুর। গীতিকবি হিসেবে প্রায় ২০ বছর ধরে ১৫০র মতো গান লিখেছেন, যে গানগুলোতে কণ্ঠ দিয়েছেন আমাদের দেশের কিংবদন্তি রুনা লায়লা, কুমার বিশ্বজিৎ থেকে ওপার বাংলা শুভমিতা, পালাক মুচ্ছাল, রূপঙ্কর সহ আরও অনেকে। তার লেখা অন্যান্য জনপ্রিয় গানের মধ্যে রয়েছে পথ জানা নেই, কে কত দূরে, শেকল, বোঝাপড়া, জলসাঘর ইত্যাদি। বাংলাদেশ টেলিভিশনে তিনি একজন তালিকাভুক্ত গীতিকবি। প্রায় ২৫ বছর ধরে সাংবাদিক হিসেবে নিজেকে অনন্য উচ্চতায় পৌঁছে নিয়ে গেছেন তিনি। সাপ্তাহিক পূর্ণিমা, দৈনিক যুগান্তর, পাক্ষিক তারকালোক, দৈনিক ভোরের কাগজ, দৈনিক আজকের কাগজ, দৈনিক মানবজমিনে সাংবাদিক হিসেবে কাজ করার পর ২০১৫ সাল থেকে বাংলা ট্রিবিউনের আর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট এডিটর হিসেবে দায়িত্ব পালন করছেন। সাংবাদিক হিসেবে তিনি সরাসরি কভার করেছেন ২০২৩ এবং ২০২৪ সালের ইন্টারন্যাশনাল কান ফিল্ম ফেস্টিভ্যাল। এবছর প্রথম বাংলাদেশি সাংবাদিক হিসেবে আমেরিকার সানডেন্স ফিল্ম ফেস্টিভ্যালও গিয়েছেন তিনি। সাংবাদিকতার জন্য তিনি BCRA, বাংলা ট্রিবিউন এবং ৭১ মিডিয়া আইকনিক অ্যাওয়ার্ড সহ একাধিক সম্মাননা পেয়েছেন। গীতিকবি হিসেবে সম্মাননা পেয়েছেন আরও অনেক বেশি। শুধুমাত্র গত মে মাসেই মাত্র ৮ দিনে তিনি পেয়েছিলেন ৩টি পুরস্কার। সঞ্চালক হিসেবেও তিনি সফল, যেটি আমরা কথা বলছিলাম। ডিজিটাল প্ল্যাটফর্মে জনপ্রিয় সেলিব্রিটি টক শো মামা নামা, আউট অফ দ্য বক্স তারই সৃষ্টি। সাংগঠনিক হিসেবেও দীর্ঘদিন নানামুখী দায়িত্ব পালন করেছেন তিনি। গীতিকবি সংগঠনের সাথে যুক্ত আছেন শুরু থেকে। এছাড়া তিনটি জাতীয় চলচ্চিত্র উৎসবের অন্যতম সফল আয়োজক তিনি। চলো তার কাছে আবার ফিরে। ঠিকঠাক বলেছি? ঠিক আছে। এত কাজ করেছেন কেন? না, আপনার হিসেবে তো খুব কম। এত কাজ করেছেন, আজকে সবকিছু নিয়ে শুনতে হবে। একদম তাই। একটু আমরা ভবানীগঞ্জে আবার ফিরে যাই, ছোটবেলার মানে আমার জন্মগ্রাম। একদম। এবং সেটি বোধহয় নানার বাড়ি। আচ্ছা, তার কিছু দূরে ছিল দাদার বাড়ি। দাদার বাড়িতে খুব সম্ভবত স্কুল ছিল না, তো নানার বাড়িতে স্কুলের সময়গুলো কেমন কেটেছে? এটাও একটা, ওই যে আমি বললাম না যে আমাদের যে পিওর গ্রামের যে স্ট্রাগলটা, সেটা এখন তো ভাল লাগে, বাট বিষয়টা প্রাউডলি শেয়ার করি বা বলি আমি এমন একটা গ্রামে জন্মেছি বা পড়াশোনা করেছি, যেখানে ইলেকট্রিসিটি ছিল না, রাস্তা ছিল না। তো এখন ভাল লাগে, কিন্তু তখনকার সময়গুলো খুব কঠিন ছিল আর কি। তো এটা তো স্বাভাবিক। ধরেন দাদার বাড়িতে বা বাবার বাড়িতে মায়ের সঙ্গে থেকে স্কুলে যাওয়া, পড়াশোনা করা, সেটার যে আনন্দ বা সেটার যেই রিল্যাক্স ব্যাপারটা, সেটা ছিল না। আমাকে চলে আসতে তো, মা কিন্তু দাদার বাড়িতে আছে, আমার ছোট বোন দাদার বাড়িতে আছে, কিন্তু আমার পড়াশোনার জন্য আমাকে নানার বাড়িতে চলে আসতে হলো। কারণ আমার দাদার গ্রামে কোনো স্কুল নেই, স্কুল মাদ্রাসা বলে কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না, মসজিদ ছিল অনেক। আমি চলে আসলাম আমার নানার বাড়ি ভবানীগঞ্জ। নানার বাড়ি বলতে আপনারা চিনবেন হয়তো, বা আমাদের ডিরেক্টর অরণ্য আনোয়ারের বাড়ি। ওনাদের আপনার মামা হন? আমার একদম আপন মামা। মামা এবং ওনার এবং ওনার মায়ের, মানে আমার নানুর, ওনাদের কোলে কাকে আমি বড় হয়েছি এবং এখনও তাই আছি। এখন আমার নানু ঢাকায় আছে, মিরপুরেই থাকেন, আমার মামাও মিরপুরে থাকেন। আমরা মোটামুটি যৌথ পরিবারের মতোই অনেকটা এখনও আছি, সেই ছোটোবেলা থেকে এখনও আছি। মানে আমার নানি এবং মামা এই দুজনের সঙ্গে আমার অ্যাটাচমেন্ট একদম মানে জন্মের পর থেকেই। তো যাই হোক, গ্রামের দিনগুলি আসলে খুবই সুন্দর ছিল, এখন সুন্দর মনে হয়, তখন হয়তো বা সুন্দর ছিল না। ভবানীগঞ্জ উচ্চ বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়ে আমি পড়াশোনা করেছি। সেখানে স্কুলের জীবনে আমার একটা আক্ষেপ যে এখন যখন আমার বাচ্চাদেরকে আমি স্কুল ব্যাগ কিনে দিই, জুতা কিনে দিই, মোজা কিনে দিই, ইউনিফর্ম দিই, আমাদের স্কুলে এসএসসি পর্যন্ত আমি কোনো স্কুল ব্যাগ ছিল না, মানে কালচারই ছিল না। মানে এটা মানে নিয়ে যেতাম হাতে করে বুকে কোলে করে এই ৮-১০টা বই, এবং বই নিতে নিতে বইয়ের নিচে যে বইটা ছিল ওই বইয়ের কাভারটা ছেড়ে যেত ঘামে ভিজতে ভিজতে, আবার সিমেন্টের ব্যাগ দিয়ে আবার ওইটাকে র্যাপিং করা হতো, র্যাপিং করে আবার নিয়ে যেতাম আর কি। তো কোনো স্কুল ব্যাগ ছিল না, কোনো স্কুল ড্রেস ছিল না, জুতো ছিল না, অ্যাজ ইউজুয়াল নর্মালি যে যেমন পারে যেত, বিষয়টা এরকম।
মানে তখন আমার আর্থিক অবস্থা বা আমার পারিবারিক আর্থিক অবস্থা যে খারাপ ছিল বিষয়টা তা না, মানে ওই কালচারই ছিল, প্র্যাকটিসই ছিল। তো এই দিনগুলি মনে পড়লে বা এখন আমার বাচ্চাদেরকে দেখলে আমার স্কুলের জীবনের কথা মনে পড়ে। এবং একটা আক্ষেপে ছিল যে এক স্কুল জুতো পরে যাওয়া হয় না স্কুলে। তখন তো ধরেন ঢাকায় আমার যে কাজিনরা ছিল তারা স্কুল জুতো পরতো, ব্যাগ পরতো, সেগুলি দেখে খারাপও লাগতো যে কি একটা গরিব স্কুলে পড়ি যেখানে আসলে এগুলির কোনো বালাই নেই, বা আমি এগুলি পড়তে পারি নাই বা পড়তে পারছি না। এই আক্ষেপগুলি আছে, ইলেকট্রিসিটি একটা আক্ষেপ, আর হচ্ছে স্কুল ড্রেস আক্ষেপ, এছাড়া আমার শ্বশুর কোনো আক্ষেপ। বাবা প্রয়াত গোলাম মোস্তফা, তাকে হারিয়েছেন কবে? 2010। আচ্ছা, যখন আপনি স্কুলে পড়তেন তখন বোধহয় তিনি দেশের বাইরে থাকতেন। হ্যাঁ। আচ্ছা, পরবর্তীতে ব্যবসা। সেটা আমার জীবনে আপনি সবই এই কথাগুলি বলাই হয় না আসলে। হ্যাঁ, একটু শুনি, কারণ মাহমুদ মানসুরের পরিবার, বাবা মা, তাদের সম্পর্কে খুব একটা জানা হয় না। প্রথমে বলে রাখি আমার মা স্কুল শিক্ষিকা, আবার বলবেন যে এই গ্রামে স্কুলই ছিল না, উনি স্কুল শিক্ষা কিভাবে। তো আমি যখন আমার নানার বাড়ি চলে আসি ভবানীগঞ্জে, ইন দি মিন টাইমে একটা স্কুল গঠিত হয়, সেটা হচ্ছে কোনো গভর্নমেন্ট ওরিয়েন্টেড কিছু না, এটা স্থানীয়রা উদ্যোগ নিয়ে যখন দেখলো যে আসলে তাদের বাচ্চারা কোনো পড়াশোনাই করতে পারছে না, তো তারা উদ্যোগ নিয়ে একটা কমিউনিটি স্কুল টাইপের করলো আর কি। সেখানে আমার বাবা চাচাদের কিছু ডোনেশন ছিল। আমার মা ওই গ্রামের সম্ভবত প্রথম ম্যাট্রিক পাস কোনো নারী, আচ্ছা, প্রথম। তো উনি স্কুল শিক্ষিকার দায়িত্ব পেলেন, স্কুলটাতে পড়াশোনা করাতে শুরু করলেন। এটা হচ্ছে মায়ের পার্ট, মা ওই স্কুলটাতে, এটাও একটা ভালো লাগার বিষয় যে আমাদের গ্রামের প্রথম স্কুলের শিক্ষক হিসেবে আমার মা চাকরি করেছেন বা কাজ করেছেন। এবং আমাদের যেই চাচাদের ফ্যামিলির আমাদের যত কাজিনরা আছে, ফুফাতো ভাই, চাচাতো ভাই, চাচাতো বোন, আমাদের বাবাদের অংশের পুরো ফ্যামিলির পড়াশোনার দায়িত্ব কিন্তু আমার মাই করিয়েছেন। আমার এখন স্পষ্ট মনে আছে, প্রতিদিন বিকালবেলায় আমাদের উঠোনে পাটি বিছানো হতো, সব চাচার বাড়ি, ফুফাতো ভাই, ফুফাতো বোন, চাচাতো ভাই, চাচাতো বোন, আশেপাশের যত মানুষজন, ছেলে মেয়ে আছে, সবাই এসে বসতো, আম্মা পড়াশোনা করাতেন। এই প্র্যাকটিসটা এখন হয়তো বা নাই, বা এটা ভালো লাগার বিষয় যে আমার মা ওই গ্রামের যারা পড়াশোনা করেছে তাদের হাতে কড়িটা আমার মা করিয়েছেন। যাই হোক, তখন আমার বাবা আবার বিদেশ বলতে কাতার। স্বাভাবিক, উনি ব্যবসা বাণিজ্য করতেন দেশে থাকতে, তখন ব্যবসা হয়তো মার খেয়েছেন বা লস খেয়েছেন, খেয়ে তখন তো একটা টেন্ডেন্সি আসলে বিদেশ ছাড়াই কোনো অবলম্বন নাই, বিদেশ চলে গেলেন। আমি যখন হই সম্ভবত তার 1 বছরের মাথায় উনি বিদেশ চলে যান। মাঝখানে সম্ভবত 2বার ছুটিতে এসছেন, ওই স্মৃতি খুব বেশি আমার মনে নেই যে উনি যে 2বার ছুটিতে এসছেন। আপসাপস একটু আছে, কিন্তু বাবা ছেলের যে বাবা হিসেবে যেই বন্ডিংটা, সেটা আমাদের ক্রিয়েট হয়নি। উনি একেবারে ফিরে আসেন 12 বছর পরে, তখন আমি ক্লাস 9-এ পড়ি। 9-এ পড়ার পর উনি আসলেন, তখন উনি আমি আমার নানার বাড়ি, বাবা কিন্তু বাবার বাড়ি, মা বোনকে নিয়ে। ফলে আমার তখনও কিন্তু বাবার সঙ্গে কোনো আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না। উনি আসেন, আমি যাই বেড়াতে আমাদের বাড়িতে, উনি হয়তো বা বেড়াতে আসেন, আমাদেরকে দেখতে আসেন, জাস্ট ফর্মাল একটা সম্পর্ক বাবার সঙ্গে আমার কোনো অ্যাটাচমেন্টই হচ্ছে না। ততদিনে বোঝেন আমি ক্লাস 9-এ পড়ি, ক্লাস 10-এ উঠছি, আমি বড় হচ্ছি, আমার মধ্যে একটা দূরত্ব, মা বাবার সঙ্গে যে মিশে যাওয়া বা কোলে ওঠা, গড়াগড়ি খাওয়া, এই জিনিসটা কিন্তু আমি পাই নাই বাবার সঙ্গে। তো বাবার সঙ্গে পরবর্তীতে সেই অ্যাটাচমেন্টটা কি তৈরি হলো? না, অ্যাটাচমেন্ট তৈরি হওয়ার তো আসলে সুযোগই আমি পাই নাই। কারণ হচ্ছে ধরেন ক্লাস 9-এর 10-এর গল্প বলছিলাম বিরতির আগে। তো তারপরে ভাবলাম যে এসএসসি পাস করার পর হয়তো বা লক্ষ্মীপুর সরকারি কলেজে আমি ভর্তি হয়েছিও, বাবা নিয়ে ভর্তি করিয়ে দিয়েছেন। তখন তার সমস্যা নিয়ে বড় হয়ে গেছি। আমার বাবার বাড়ি থেকে, মানে যে গ্রামের বাড়ি, যে রিমোট এরিয়া, সেখান থেকে আমি যেহেতু বড় হয়েছি, আমি কলেজে আসা যাওয়া করব। বাবার ব্যবসা, বাবা ততদিনে ট্রান্সপোর্ট বিজনেস শুরু করেছেন, ভালো অবস্থা। তখন আমাদের একদম মূল সড়কের পাশেই বিল্ডিং করেছেন বাবা, একেবারে গ্রামে, রিমোট এরিয়াতে আর নাই, একদম শহর, ঘর থেকে পা দিলেই পাকা রাস্তা, কমিউনিকেশন ব্যবস্থা ভালো। তো ভাবলাম যে ঠিক আছে, নানার বাড়ির অধ্যায় শেষ, এবার আমি বাবার বাড়িতে ফিরে যাব, কলেজে পড়াশোনা করব, বাবার বিজনেস দেখাশোনা করব, সুখে শান্তিতে বসবাস করতে থাকবো। কিন্তু তার হলো না।
যে মামার কথা বললাম অরণ্য আনোয়ার, উনি হুট করে চিলের মতো গ্রামে গেলেন। আমি যখন মেট্রিক পাস করলাম, কলেজে ভর্তি হওয়ার সময় চলছে, একদিন হুট করে না বলে গ্রামে গেলে আমাদের বাড়িতে গেলেন, গিয়ে বললেন যে চল। আমার বাবা তখন নাই, বাবা চিটং ব্যবসার কাজে। আমার মামা আমার কাগজপত্র নিয়ে ব্যাগটা গুছিয়ে ওই দিনই সাথে সাথে আমাকে ঢাকায় নিয়ে চলে আসলো। মানে নিজের ইচ্ছে নাকি মা বলেছিলেন? মামার নিজের ইচ্ছা, মামা নিজের ডিসিশন নিয়েছেন। আপনার মা কিছু বলেননি তার ভাই? না, মা কি বলবে, কারণ মা এখন আমাকে তো আর গ্রামে, আমাকে ঢাকায় আনছে তো মামার বাসার কাজ করানোর জন্য না, উন্নত উচ্চতর পড়াশোনার জন্য। মামা ফিল করছেন যে ও যদি ওইখানে থাকে, ও ওইখানে থাকলে বাবা ট্রান্সপোর্ট বিজনেস করবে সর্বোচ্চ, আর না হলে মুদি দোকানদারি করবে বা কিছুই করবে না, হয়তো বা বসে বসে খাবে। বাবার টাকা পয়সা আছে, বিল্ডিং আছে, ব্যবসা আছে, বসে বসে কোনো কিছু হবে না। মামার দায়িত্ব নিয়েই নিয়ে আমাকে নিয়ে চলে আসেন। সেই যে আসলাম, সেই আবার মানে আমি তো সম্ভবত 3 মাসও আমি আসলে বাবা মার সঙ্গে ওইভাবে তখন থাকতে পারিনি। চলে আসলাম, শুরু হলো মামার সঙ্গে ঢাকার জীবন। বাবা মা এবং ছোট ভাই বোন ওরা ওদের মতো করে ওদের মতো আছে। আপনি তো সবার বড়? আমি বড় সবার। আমার ইমিডিয়েট একটা বোন আছে, আর আমার ছোট ভাইটা হচ্ছে আমার 15 বছরের ছোট। যাই হোক, ওইভাবে ঢাকায় চলে আসে। তার মানে বাবার সঙ্গে মায়ের সঙ্গে একটু ছিল, যেহেতু বাবা বিদেশ যান, মা বিদেশ যাননি, মার সঙ্গে অ্যাটাচমেন্টটা ছিল, কিন্তু বাবার সঙ্গে আমার আসলে ওই বন্ডিংটা হয়েই উঠলো না শেষ পর্যন্ত। আচ্ছা, তো ঢাকায় এলেন কবে? 1996 সাল থেকে। আচ্ছা, তারপর কলেজে ভর্তি? ঢাকায় এসে কলেজে ভর্তি হলাম। ভর্তি হয়ে এই ঢাকার জীবন শুরু। মামার সঙ্গে বাণিজ্য বিভাগে পড়তে শুরু করলাম। হ্যাঁ, কমার্সে। আমি মেট্রিকে ছিলাম সায়েন্সে, এরপরে কমার্সে ভর্তি হলাম আইডিয়াল কলেজে, ধানমন্ডি আইডিয়াল কলেজ, সেন্ট্রাল রোডে, যেটার সঙ্গে মারামারি সাইনবোর্ড খুলে নিয়ে যায় ঢাকা কলেজের বলাবার না। তারপর আইডিয়াল মানে আদর্শ, এবং আপনি একটা আদর্শ জীবন পেয়েছিলেন মামার হাত ধরে। এবং সেই ঢাকার জীবনটা কতটুকু কঠিন ছিল? ঢাকার জীবন প্রথমে ছিলাম, মামা থাকতো তখন মামার বড় বোনের বাসা, মানে আমার বড় খালার বাসায়। তো যথারীতি মামা যেহেতু নিয়ে আসছে, মামার সঙ্গে আমি উঠলাম। খালারও একটা দায়িত্ব যে বোনের ছেলে আসছে, বোনের ছেলেকে রাখতে হবে। এভাবে থাকতে থাকতে 2 বছর থাকার পর ইন্টারমিডিয়েট শেষ, অনার্সের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিব। এই সময়টাতে আবার মামার সঙ্গে সম্ভবত আমার খালা বা খালুর ঝগড়া হলো। মামা বেরিয়ে গেল যে আমার কেউ নিয়ে বেরিয়ে গেল। আমরা দুজনে উঠলাম একটা মেসে, সেটা হচ্ছে ট্যানারি মোড়, মোহাম্মদপুর ট্যানারি মোড়, মিতালি রোডের একটা মেসে। ঢাকা কলেজের সামনে থেকে একটা, মনে আছে আমার, আমরা মামা ভাই না দুজনে, এটা 300 বা 350 দিয়ে একটা সিঙ্গেল খাট, যেটা ফুটপাতে বানানো হতো, একদম নর্মাল কাঠ দিয়ে, সেগুলি কিনে ইনস্ট্যান্ট আমরা উঠে গেলাম মেসে। ওই আর কি, মেসে বেশি দিন থাকি নাই। এগুলো অনেক গল্প, এগুলো ছোটখাটো গল্প। তারপর আপনি জগন্নাথ কলেজে ভর্তি হয়েছিলেন? জগন্নাথ কলেজে, এবং হিসাব বিজ্ঞানে। তো প্রথম উপার্জন করেছিলেন কবে? পূর্ণিমা, সাপ্তাহিক পূর্ণিমা। আচ্ছা, সাপ্তাহিক পূর্ণিমা, সেখানেও মামার কন্ট্রিবিউশন। মামা তখন পূর্ণিমার সাংবাদিক। তো উনি বললেন যে আমি তো এর মধ্যে অনার্স পড়াশোনা করছি, কিন্তু মামার একটা ইচ্ছা ছিল যে দেশে থেকে কিছু হবে না। মামার ইচ্ছা বা স্বপ্ন ছিল যে ভাইগনা আমার স্টুডেন্ট ভিসা নিয়ে ইউরোপ আমেরিকা কোথাও যাবে আর কি। উনি ওই প্রসেসটার দিকে আমাকে ঠেলে দিতে চেয়েছেন। ফলে উনি তখন টোফেল ছিল, আইএলটিএসটা ওইভাবে ছিল না তখন, ইংলিশ কোর্স ভাষার জন্য টোফেল শেখা হচ্ছে। টোফেলের বইপত্র কিনে দিলেন বা আমাকে কিনে আনতে বললেন, নীলক্ষেত থেকে কিনে আনলাম। এরপর উনি দেখলেন যে না, এইভাবে প্র্যাকটিস হবে না। উনি পূর্ণিমায় নিয়ে গেলেন, সাপ্তাহিক পূর্ণিমায়। ওইখানে যে হলিউড বলিউড আছে, যে এই অনুবাদটা যদি ও করে তাহলে একটা কাজও করলো আর ইংলিশটাও চর্চায় চলে আসলো। এইভাবে তো ওরে আর ইংলিশ আমি প্র্যাকটিস করাতে পারছি না। তো নিয়ে গেলে ওইখানকার যে বস ছিলেন, পূর্ণিমার দায়িত্বে ছিলেন যিনি, তার সঙ্গে পরিচয় করা দিয়ে বললেন যে ওকে একটু হলিউড বলিউড অনুবাদের কাজ যা আছে এগুলি একটু দেন। তো দিতে থাকলো, আমিও খুব মজা পেলাম। আমার প্রথম স্টোরিটা এখনো মনে আছে, ছিল যে শাহরুখ, অমিতাভ,
সালমান, ওদের বাড়ি নিয়ে একটা ফিচার ছিল, ওদের বাড়ি কেমন দেখতে, কোথায়কার বাড়ি, বাড়ির দাম কত, তা বাড়ির ইন্টেরিয়র কেমন, এরকম একটা ফিচার ছিল। তো দিল, আমি সারা রাত জেগে 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 অক্সফোর্ড ডিকশনারি ঘেটে 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 যতদূর সম্ভব এভাবে শুরু করলাম। তো ওইখানে পূর্ণিমাতে বিলের কথা বলছেন, আমি ইনকাম পূর্ণিমা থেকে আমি প্রথম সম্ভবত 250 বা 300 টাকা, 4 পৃষ্ঠার একটা স্টোরি করার পর 250-300 টাকার মতো আমি বিল পেয়েছি, সেটা আমার প্রথম। তো পূর্ণিমা দিয়ে শুরু এবং তখন থেকে আলোকিত জীবন, এবং সেই মানুষটি পরবর্তীতে কান ফিল্ম ফেস্টিভ্যালে 2বার কভার করে এসেছেন, সানডেন্সে গিয়েছেন। আসলে জীবনটাকে কি মনে হয় পেছন ফিরে তাকালে? জীবনটাকে তো আসলে অনেকভাবে ব্যাখ্যা করা যায়, কিন্তু আমার কাছে মনে হয় যে মানে মানুষ তো আসলে অনেক কিছু করার চেষ্টা করে এক জীবনে, এবং একসঙ্গে অনেক কিছু করার চেষ্টা করে। আমি আবার এইটার পক্ষে না আর কি। আমার কাছে বারবারই মনে হয় বা মনে হয়েছে যে আমার আসলে যে কোনো মানুষকে একটা ট্র্যাকে থাকা উচিত। তার ট্র্যাক বলতে মানে আমি এখন বিনোদন সাংবাদিকতা করি, কিন্তু এর পাশাপাশি আমি যদি গার্মেন্টস অ্যাক্সেসরির ব্যবসার দিকে একটু মন দিই, ওখানে মনে একটু পয়সা বেশি আছে, ওকে ফাইন, আমি তো সাংবাদিকতা করছি, এই লাইনটা আমার সব কন্ট্রোলে আছে, পাশাপাশি আমার একটা বন্ধু গার্মেন্টস অ্যাক্সেসরির কাজ করছে, ওইখানে কিছু ইনভেস্ট করি অথবা ওইখানে কিছু কাজ করি। আমি ওইটার পক্ষে না। আমার কথা হচ্ছে যে আমি যদি এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ডে থাকি, আমি এইটার মধ্যে থেকেই আমি যত রকমের কাজ আছে আমি করতে পারি, কোনো সমস্যা নেই। সেটা বিনোদন সাংবাদিকতা হোক, গান লেখা হোক, উপস্থাপনা হোক, স্ক্রিপ্ট লেখা হোক, মানে আমি এই ট্র্যাকের মধ্যে থাকতে অভ্যস্ত, এবং সেটাই করার চেষ্টা করেছি। বাইরের রিস্কটা নেই বা বাইরে গিয়ে আমি যে জায়গাটা আমি ক্রিয়েট করছি, যে ট্র্যাকটা আছে, সেটাকে আমি নষ্ট করতে চাইনি। আমার চলতে ফিরতে বা 3 বেলা খেতে বা বউ বাচ্চাদের জন্য যতটুক প্রয়োজন অতটুক আমি অ্যাচিভ করতে পারছি, এটাই আমার কাছে স্বস্তি। অবশ্যই দিন শেষে কজনই বা বলতে পারে লাইফ ইজ বিউটিফুল, আলহামদুলিল্লাহ। আপনি সেটা বলেছেন, এবং হয় না যে আমরা তো চলেই যাব একদিন, কিন্তু কাজ থেকে যাবে। আপনি সেই কাজগুলো তৈরি করেছেন যে কাজের মাধ্যমে আপনি বেঁচে থাকবেন, কি বলো সুষমা? একেবারেই তাই। এবং সেই কাজের প্রসঙ্গ ধরেই আমরা আরো এগিয়ে যেতে চাই, যে সেই পূর্ণিমা থেকে কাজ শুরু হলো এবং তারপর তো একের পর এক অনেকগুলো জায়গায় কাজের অভিজ্ঞতা। তো আমার বারবার একটা প্রশ্ন মাথায় ঘুরছে যে আপনার জীবনে মামার অবদানটা খুব বেশি, তো সেই মামাকে দেখেই কি আসলে অনুপ্রাণিত হলেন যে সাংবাদিকতার দিকেই থাকবেন, এদিকেই কাজ করবেন? অনুপ্রাণিত বিষয় না, আমি বললাম যে ওই যে আসলে ঘটনাক্রমে আসলে হয়ে গেছে। আসলে শুধু এই মামা না, আমার বড় মামা আছেন, উনি এখন আমেরিকায় থাকেন, উনি ফিল্ম মেকার এবং সাংবাদিক, উনিও সাংবাদিকতা করছেন, ইসমাইল হোসেন। উনিও বাংলাদেশের প্রথম দিককার বা প্রথম বলা যায় প্রথম শর্ট ফিল্ম সব মেহের, কাঁদে নদী কাঁদে মানুষ, ওই সময়টাতে 80-র দশকে খুব মানে জনপ্রিয়তা হয়েছে, এবং উনি আমেরিকাও গিয়েছেন এরকম ফেস্টিভ্যালে তার ফিল্ম নিয়ে অংশগ্রহণ করার সুবাদে। যাই হোক, তো আমি প্রথম শুটিং দেখি ধরেন এটা কি বলে 90s যখন এরশাদ পতনের আন্দোলন, তুমুল কারফিউ চলছে, তখন আমি প্রথম শুটিং কি জিনিস ওটা দেখি। তখন ডলি জহুর ছিল ইউনিটে, আবুল খায়ের নামে একজন অনেক বয়স্ক ভদ্রলোক ছিলেন, আজ রবিবার নাটকে যিনি ছিলেন। তো ওনাদেরকে আমি দেখেছি একদম আমার মামার বাসাতেই শুটিং চলছে সেটাতে। তো বললাম যে আমার বড় মামা, আমার নানি, আমি শুধু মামার ছোট মামা এবং নানির সঙ্গেই বেড়ে উঠেছি তা না, আমার মনে হয় আমার ভেতরেও বা আমার ব্লাডেও ওনাদের ওই টেন্ডেন্সিটা ছিল। সেটা সিনেমা, সাংবাদিকতা, কালচার, লেখালেখির অভ্যাস, এই বিষয়টা ওনাদের থেকে আমি পারিবারিক মানে সামনাসামনি যেমন পেয়েছি, আমার মনে হয় ইনার সাইডেও ওনাদের ব্যাপারটা আমার মধ্যে আছে, যার ফলেই আমার এইদিকে আসলে থেকে যাওয়া বা কিছু করতে পারা। আচ্ছা, 2 মামা তো লিখেছেন চিত্রনাট্য কিংবা পরিচালনা, আপনি সেদিকে গেলেন না কেন? সেই দিকে যাইনি, এটা একটা খুব ভালো প্রশ্ন, এবং এটা নিয়ে হয়তো আমি শেষ জীবনে খুব আফসোসও করব। এখন থেকে চেষ্টা আমাকে প্রচুর মানুষ, ধরুন আমি একজনকে একটা ফিচার লিখলাম বা একটা নিউজ লিখলাম, তিনি এরকম অনেক আর্টিস্ট আছেন যারা আমাকে বারবার বলেছেন, মঞ্জুর তোমার স্টোরি টেলিং চমৎকার,
তুমি একটা ছোট্ট ইনফরমেশনকে যেভাবে গল্পের মতো করে লিখতে পারো, এই অ্যাপ্রিসিয়েশনগুলি আমি কন্টিনিউ পেয়েছি এবং এখনও পাই। যে তুমি কোনো নাটক লেখো না কেন, সিনেমা লেখো না কেন, অ্যাটলিস্ট সেগুলি না লেখো, গল্প উপন্যাস লিখতে পারো, তোমার স্টোরি টেলিংটা ভালো। কিন্তু আমি না মানে একটু অলস আছি সম্ভবত, অথবা আমার কাছে আমি একটু কি বলবো, এটা নিজের প্রসঙ্গে নিজের বলা হয়ে যায়, আমি একটু চেপে যাই এসব দেখে। ধরেন প্রতিটা বইমেলায় আসলে আমি দেখি যে বইগুলি প্রকাশ হয় এবং যারা যারা বই লেখে, বড় বড় উপন্যাস লিখে ফেলে, বিশ্বাস করেন, এবং অসংখ্য বই আমি দেখেছি যাদের যে উপন্যাসের প্রথম 2 লাইনের মধ্যে 4টা ভুল, 2টা লাইন বাক্য গঠনই হয়নি, কিন্তু উপন্যাস লিখে ফেলেছেন এবং উপন্যাস বিক্রি হচ্ছেন, প্রচুর প্রমোশন হচ্ছে, প্রতিদিন বইমেলার স্টলের সামনে দাঁড়িয়ে সেটা বিকিকিনি করছেন, অটোগ্রাফ দিচ্ছেন। এগুলি দেখে না আমি খুব হেজিটেট ফিল করি, মানে আমি বারবার, কারণ ওগুলি দেখি এক দিক দিয়ে আমার হতাশ হই, আরেক দিকে আমার কাছে মনে হয় যে আমি যে লিখবো এটা মানুষ কি বলবে। মানে রুম্মান আমার উপন্যাসটা পড়ে বা গল্পটা পড়ে যদি বলে যে না, মানজুরের কাছে আরো ভালো আশা করছিলাম। এবং যে মানুষদের কথা আপনি বললেন যে আপনাকে অনুরোধ করে লিখবার জন্য, তাদের মধ্যে আমিও একজন, এবং আমি প্রায়ই আপনার লেখা পড়ে মুগ্ধ হয়ে বলি যে আপনি প্লিজ আপনি কিছু লিখুন, আপনার বই আকারে প্রকাশ করুন। সাহসটা পাই না। কারণ আপনি যে বললেন যে অনেক সময় কিছু অসাধু ব্যবসায়ীদের কারণে কিছু অলেখকরা আসলে জনপ্রিয় হয়ে যাচ্ছে, তো সবকিছু কেন নষ্টদের দখলে থাকবে? আমরা যারা না, এর মধ্যে ভালো লেখে নিশ্চয়ই, ম্যাক্সিমাম ভালো লেখে। আসলে পৃথিবীতে আমি বারবার এটা বিশ্বাস করি, পৃথিবীতে আসলে ভালো মানুষের সংখ্যা এখনো বেশি, ভালো কাজের সংখ্যা এখনো বেশি, কিন্তু ওই খারাপ জিনিসটা একটু ফোকাসড হয় বা খারাপ জিনিস নিয়ে সমালোচিত হয় বা আমরা চর্চা করি, এই কারণে হয়তো বা খারাপ জিনিসটাই বেশি আসে। এবারে আরো একটু কাজের প্রসঙ্গে এগিয়ে যেতে চাই যে 2015 থেকে আপনি বাংলা ট্রিবিউনে যোগদান করলেন, তো বাংলা ট্রিবিউনের সঙ্গে যাত্রার অনুভূতি কেমন ছিল বা অভিজ্ঞতা কেমন ছিল? এবং আছে, এখনো আছে, চলমান আছে, এখনো চলমান। সেটা বলার আগে রোমানকে একটু সুখবর দেই, মানে ওই মানে সবকিছু আমি একটু সম্ভবত দেরি করেই করি। আচ্ছা, তো এরকম একটা বই আমি অলরেডি পাণ্ডুলিপি গুছিয়ে ফেলেছি। সেটা আসলে গল্প উপন্যাস না, আমি আমার কেরিয়ারের জায়গা থেকেই আমি একটা জিনিস ফিল করলাম যে বাংলাদেশে এরকম ম্যাক্সিমামই আসলে আমাদের আর্কাইভের জায়গাটা বা রিসার্চের জায়গাটা আমরা প্রাতিষ্ঠানিকভাবে অনেক দুর্বল সব জায়গায়। তো আমি কাজ করতে গিয়ে ফিল করলাম, ধরেন আমাদের সিনিয়র যারা আছেন, সিনিয়র শিল্পী কুশলী যারা আছেন, সেটা গীতিকা সুরকার হতে পারে, ডিরেক্টর হতে পারে, অভিনেতা হতে পারে, তাদের আসলে মানে বায়োগ্রাফি বলে যে ব্যাপারটা আছে বা তার ইনফরমেশন, তার জন্ম, শৈশব, বেড়ে ওঠা, কাজের সংখ্যা, অথেন্টিক কোনো সোর্স কিন্তু আমাদের ওইভাবে নাই, গড়ে ওঠে নাই। আমরা গণমাধ্যমগুলিও বিষয়টা নিয়ে আসলে খুব একটা কিছু করতে পারি নাই। এই একটা সাংবাদিকতা করতে গিয়ে এই একটা, ধরেন কেউ একজন মারা গেলেন, তার তো ব্যাকগ্রাউন্ড লাগে, অথেন্টিক ব্যাকগ্রাউন্ড লাগে, আমরা পাই না কোথাও। তো যাই হোক, সেই ভাবনা থেকে আমি একটা পরিকল্পনা প্রায় 10 বছর ধরেই করছিলাম। সেটা হচ্ছে যে আমি যেহেতু সাংবাদিকতার পাশাপাশি একজন গান লেখার চেষ্টা করি, তা আমি ভাবলাম যে প্রথমে এই কাজটা গীতিকবিদের নিয়ে করি। বাংলাদেশের কি অসাধারণ অসাধারণ সব গীতিকবি আছেন, গাজী ভাই থেকে শুরু করে, কবির বকুল থেকে শুরু করে, জুলফিকার রাসেল ভাই থেকে শুরু করে, অসাধারণ সব গীতিকবি, কিন্তু ওনাদের আসলে তেমন কোনো স্পেসিফিক তথ্য বা বায়োগ্রাফি কোথাও নাই সংরক্ষিত, এবং ওনাদের নিজেদের কাছেও আসলে খুব পূর্ণ তথ্য নাই। এরা এত এত অসংখ্য গান লিখেছেন, এত অসংখ্য সুরকার কাজ করেছেন, তথ্য ওনাদেরও ঠিক মতো মনে নেই। সেই ভাবনা থেকে আমি একটা বায়োগ্রাফিক্যাল একটা বই গুছিয়েছি, অলরেডি ডান, 12 জন গীতিকবি নিয়ে। সেটা গাজী মাজহারুল আনোয়ার, মোহাম্মদ রফিকুজ্জামান, তারপরে মনিরুজ্জামান মনির, আসিফ ইকবাল, কবির বকুল, জাহিদ আহমেদ কবি, শহীদুল্লাহ ফরাজি, এরকম 12 জনের একটা মোটামুটি এই পর্যন্ত, এই 2025 পর্যন্ত ওনাদের যেই অ্যাক্টিভিটি, সেটা এর মধ্যে 2 জন প্রয়াত হয়েছেন, জাহিদ ভাই প্রয়াত হয়েছেন এবং গাজী ভাই প্রয়াত হয়েছেন। এই 2 জন বাকিদের সবার সঙ্গে দীর্ঘ সময়, তাদের পুরো জীবন একদম ছোটবেলা থেকে এই পর্যন্ত যা আছে সব কিছু মিলিয়ে বেশ মোটা একটা বই হবে আশা করি। এটা আমার ভাবতে ভালো লাগছে যে এই মানে টুকটাক না করে একটু দেরিতে হলেও
একটা কাজের বই আমি করতে যাচ্ছি, এটা এটা একটা ভালো লাগে। ফারা তো কাটলো, এখন থেকে ফারা নিশ্চয় কাটলো, নিয়মিত হ্যাঁ। পাবো, কারণ একটা গবেষণালব্ধ বই পেতে যাচ্ছি, এবার চাই মানে চাওয়া বেড়ে গেছে, এরপর গল্প চাই, উপন্যাস চাই, হয়তো আমারও সবকিছু। সাহস বা আত্মবিশ্বাসটা বাড়বে সেটা। অবশ্যই আমরা সেই বইটি কিনবো এবং আপনার কাছ থেকে পড়বো। তো সুস্মিতার প্রশ্নের হ্যাঁ, উত্তরটা সেটা যে দিয়ে দিন। বাংলা ট্রিবিউন প্রসঙ্গে জি। আমার কেরিয়ারের 25 বছর বলেন, এই কেরিয়ারের আসলে দুইটা ভাগ। আমি অনেক পত্রিকার নাম আপনারা বলেছেন এবং অনেক পত্রিকায় আমি কাজ করেছি, সেটা ঠিক আছে, কিন্তু মোটামুটি ভাগ দুইটা। আমি টানা 9 বছর কাজ করেছি দৈনিক মানব জমিনে, সেটা আমার কেরিয়ারের একটা অর্ধেক আমি মনে করি। আর এখন বাকি 10 বছর মানব জমিনের পরে বাকি 10 বছর আমি আছি বাংলা ট্রিবিউনে। একটা ছিল প্রিন্ট পত্রিকা, দৈনিক পত্রিকা, আর এটা হচ্ছে বাংলা ট্রিবিউন, হচ্ছে অনলাইন পোর্টাল, অনলাইন পত্রিকা। বাংলা ট্রিবিউনের বিষয়টা নিজের, যেহেতু এখনো এই প্রতিষ্ঠানটা আছি, এটার প্রশংসা করলে অনেকে ভাবে যে প্রশংসার জন্যই প্রশংসা করে, বিষয়টা তা না। একটা লোক 10 বছর একটা প্রতিষ্ঠানে কাজ করা মানে হচ্ছে, আমি তো বলি যে আমার বউ বাচ্চাকে আমি যতটা না সময় দিয়েছি তার চেয়ে বেশি সময় আমি বাংলা ট্রিবিউনকে দিয়েছি গত 10 বছরে। ফলে ওইটা পরিবারের চাইতেও খানিকটা বেশি আমার কাছে। ওইটার চেয়ার টেবিল, মানুষজন, ওইটার বর্তমান ভবিষ্যৎ অতীত নিয়ে চিন্তা, সব কিছু মিলিয়ে আসলে এটার সঙ্গে আমি ওতপ্রোতভাবে জড়িয়ে গেছি। এবং এটা আমায় মনে করব আমার কেরিয়ারের বেস্ট হাউস। আমার 25 বছরের কেরিয়ার, আমার যেই এক্সপেরিয়েন্স, যতগুলি হাউসে আমি কাজ করেছি অল্প বেশি, তার মধ্যে বাংলা ট্রিবিউন হচ্ছে বেস্ট আমার দেখা। এবং এটা ইন্ডাস্ট্রি অনুপাতেও আমি বলবো যে বাংলা ট্রিবিউন এখনো পর্যন্ত ওয়ান অফ দ্য বেস্ট হাউস কাজের পরিবেশের ব্যাপারে। তো যে কাজে আমি আছি সে কাজে সন্তুষ্টি অনেক বড় বিষয়। আপনাকে বাংলা ট্রিবিউন সেটি এনে দিয়েছে, সেজন্য বাংলা ট্রিবিউনের প্রতি কৃতজ্ঞতা, কারণ তারা এরকম একজন সফল মানুষকে আমাদের মাঝে উপহার দিয়েছে, যিনি বলতে পারেন আমি মূলত সাংবাদিক, ভুলত গীতিকবি। তো গান লেখা শুরুটা কিভাবে? ওই যে এটা ভুল করেই, আমি তখন পাক্ষিক তারকালোক পত্রিকায় কাজ করি। তো হঠাৎ ডাক্তার ইকবাল নামে এক ভদ্রলোক আছে, আমাদের সমসাময়িক, উনি খুব তখন গান বাজনা করার স্ট্রাগল করছেন, নিউজ নিয়ে দৌড়াদৌড়ি করছেন বিভিন্ন অবস্থায়। তো উনি হঠাৎ করে একদিন আমাকে এসে বললেন যে ভাই, আমি তো আমার প্রথম সোলো অ্যালবাম গান তৈরি করছি, আপনি একটা গান লেখেন, গান দেন আমাকে। আমি গান কিভাবে লেখে, গান মানে এটা 2002-03 সালের কথা, গান তো আমি লিখি নাই বা গান লেখার আগ্রহ বা অভিজ্ঞতাও আমার নাই। কিন্তু ততদিনে আমার কবিতা বেরিয়েছে, কবিতা প্রকাশ হয়েছে, ওই পূর্ণিমাতেই কবিতা প্রকাশ হয়েছে, ইনকিলাবের সাহিত্য পাতায় কবিতা প্রকাশ হয়েছে। কিন্তু গান লেখার কোনো প্ল্যানই ছিল না, বা গান যে আমি লিখবো। তো সেটাই বলছিলাম যে ডাক্তার ইকবাল এসে আমার ভেতরে মানে নকটা দিল আর কি। এবং তখন আমি ভাবতে শুরু করলাম যে লেটস ট্রাই, একটু দেখি গানটা কেমন। যদি গান আমি লিখলাম, সেটা শুরু হয়ে একজন শিল্পী গাইলো, তো অসাধারণ একটা ব্যাপার। তো আমি একটা গান লিখলাম, গানটা এরকম, মানে আমার ওই তারকালোক বিল্ডিংয়ের গ্রিন রোডে অফিস ছিল, ওই বিল্ডিংটার হোল্ডিং নাম্বার ছিল 25/3 গ্রিন রোড। তো আমি ওই ঠিকানা ধরেই আমি গানটা লিখলাম। এটা আমার প্রেমিকার উদ্দেশ্যে, মানে আমি ধরে নিলাম যে প্রেমিকার বাড়ির নাম্বার হচ্ছে 25/3 গ্রিন রোড। তো এরকম একটা গান লিখলাম আর কি। গানটা কিছু হয় নাই, আহামরি কিছু হয় নাই। ডাক্তার ইকবাল নিজের যোগ্যতায় মিটার টিটার এগুলি ঠিকঠাক করে সে গাইলো। গাওয়ার পর সেটা যখন রিলিজ হলো, রিজার্ভেশন থেকে অ্যালবামটা রিলিজ হলো এবং গানটা শুনলাম, ভালোই লাগলো। নিজের নামটা অ্যালবাম কাভারে, নিজের লেখা একটা গান, একটা লোক গাইছে সুরে সুরে মিউজিকের সঙ্গে, এটা অন্যরকম অনুভূতি। আপনি কি একটা ব্যাপার খেয়াল করেছেন? আপনি সবুজ পরে আছেন, 25/3 গ্রিন রোড, গ্রিন তো সবুজ, এবং 25/3 হচ্ছে গিয়ে 25শে মার্চ আমাদের বাংলাদেশের শুরু। এবং আপনি সেই যে গান লেখা শুরু করেছিলেন এবং সেই পরবর্তীতে গান লিখতে লিখতে একসময় কিংবদন্তি রুনা লায়লা আপনার গান গাইলেন, এবং সেটিও ছিল প্রিয় বাংলাদেশ। তো প্রকৃতি নির্ধারণ করে রেখেছিল যে আপনার এখানেই আসতে হবে। হতে পারে।
তো আপনার অনেক গান রয়েছে যেগুলো খুব জনপ্রিয় হয়েছে। আমি শুরুতে ফেরাতে পারিনির কথা বলছিলাম, তারপর পথ জানানির কথা বলছিলাম। তো এই যে ফেরাতে পারিনি গানটা টিভি নাটকেরই গান ছিল, এত জনপ্রিয় হলো, তারপর তো অনেক কাজের অফার পেয়েছেন, আপনি খুব কম গান লিখেছেন কেন? অফার যে খুব বেশি পেয়েছি তা না, কিন্তু গান লেখার জন্য যে চাইলে তো আপনি আরো লিখতে পারতেন। হ্যাঁ, যে চেষ্টাটা দরকার, যে নক করাটা দরকার, আসলে এটা তো স্বাভাবিক। তার বাচ্চায় যদি মায়ের কাছে খাবার না চায়, মাও দেয় না খাবার, এটা হচ্ছে বাস্তবতা। যেটা হয় যে আমাদের এখানে ডায়েরি নিয়ে ঘোরে আমাদের গীতিকবিরা, স্টুডিওতে রুটিন ওয়ার্কে যায়, শিল্পীদের সঙ্গে কমিউনিকেট রাখে, বা বলে দেখেন ভাই আমি 3টা গান লিখেছি, কেমন হয়েছে। এটাকে আমি নেগেটিভলি দেখছি না। একজন গীতিকবি আসলে কাজ এভাবেই করবে, বা যে কোনো প্রফেশনাল লোকের আসলে এরকমই হওয়া উচিত। কিন্তু আমি আমার প্রফেশনকে দেখেছি আসলে সাংবাদিকতাটাকে, আর ওইটাকে দেখেছি আমার মানে যদি সুযোগ পাই তাহলে লিখবো, কেউ যদি বলে, রিকোয়েস্ট করে। এবং এই পর্যন্ত আমার যতগুলি গান লেখা হয়েছে, বা আমার 3টা সোলো অ্যালবাম রিলিজ হয়েছে, প্রত্যেকটা গান এবং প্রত্যেকটা কাজ আমার কলিগরা, আমার বন্ধুরা, আমার সহযোদ্ধারা একদম একরকম প্রেশার ক্রিয়েট করেই আমাকে করিয়েছে। গানটা দেন ভাই, গানটা দেন ভাই, গানটা লেখ ভাই, চল এরকম একটা অ্যালবাম করি, এরকম একটা প্রজেক্ট করি, এইভাবে প্রেশার দিয়ে দিয়ে আমাকে এই কাজগুলি করিয়েছে। এটার জন্য, গানের জন্য আমি আমার কোনো কৃতিত্ব আমাকে দিব না, দিতে চাই না। এটা সকল কৃতিত্ব আসলে যারা যারা আমাকে দিয়ে গান লিখিয়েছেন, যাদের কাজ করেছি বুঝতে হবে তারাই আমাকে জোর করে গান লিখেছে, তাদের আন্তরিকতা থেকে, বা তাদের আমার প্রতি তাদের আত্মবিশ্বাস বা টান থেকে। হয়তো অনেকে মনে করছেন ছেলেটা তো আসলে কাউকে বলতে পারে না, ঠিক আছে আমি গান লেখাই, বিষয়টা এরকম হতে পারে। আমার মনে হয় কৃতিত্ব আমরা তাদের কিছুটা দিতেই পারি, সকল দিতে রাজি নই, কারণ মেধা তো আসলে তারা স্ফুরণটা তৈরি করেনি। আমরা এবার একটু বিদেশ চাই, চলেন প্লিজ। কারণ আমরা তো কান ফিল্ম ফেস্টিভ্যালে ঘুরতে যেতে পারিনি, ঘুরতে মানে কি কাভার করতে, আমাদের সুযোগ হয়নি। সেই সুযোগ হয়নি। আপনার সেই সুযোগটি হয়েছে, এবং সুস্মিতা লিওনার্দো ডিক্যাপ্রিওর সাথে, এআর রহমানের সাথে দেখা করে এসেছেন। এআর রহমান নিজে তার সেলফি তুলেছেন। একেবারেই তাই, মানে আমরা যাদেরকে নিয়ে হয়তো স্বপ্ন দেখি, সেই মানুষগুলোকে আপনার সামনে থেকে দেখবার, কথা বলবার সুযোগ হয়েছে। তো নিঃসন্দেহে অসাধারণ অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার স্মৃতিচারণায় একটু যেতে চাই। কানে 2বার গিয়েছি, পরপর 2বার গিয়েছি, অসাধারণ অভিজ্ঞতা। ওই যেটা বললেন আসলে এআর রহমান সেলফি তুললো, ডিক্যাপ্রিওর সঙ্গে কথা বললাম, এটা ওইখানে নর্মাল বিষয়। মানে এটা আহামরি আমার যোগ্যতায় আমি করেছি, আমার যোগ্যতা। হ্যাঁ, আমি কানের অ্যাক্রেডিটেশন পেয়েছি, অ্যাজ এ জার্নালিস্ট আমি গেছি, গিয়ে কাভার করতে পেরেছি। এটার সঙ্গে অনেকগুলি পয়েন্ট যুক্ত, অনেকগুলি স্টেক হোল্ডার যুক্ত। ধরেন বাংলা ট্রিবিউন একটা স্টেক হোল্ডার, আমার আগ্রহ একটা স্টেক হোল্ডার, আমাকে যে এই কাজে এই প্রসেসিং করার জন্য যারা যারা হেল্প করেছে তারা স্টেক হোল্ডার। সব মিলিয়ে আসলে সব আমি চাইলেই তো আসলে হবে না, আমার 4-5টা যদি আমাকে সাপোর্ট করে তখনই হয়। আচ্ছা, আপনি বিনয় না করে একটু প্রসঙ্গে ঢোকো, কেমন ছিল সেই অভিজ্ঞতাগুলো? এটা অসাধারণ অভিজ্ঞতা। এটা অভিজ্ঞতা কি বলবো, পরিশ্রমের, অনেক পরিশ্রমের। মানে উদয় অস্ত, আমি কি বললাম, কানে আমি 15 দিনে যেই পরিশ্রমটা করেছি সেটা বাংলাদেশে 3 মাসও করি না। বিষয়টা এমন, অনেকটা হজে যাওয়ার মতো। আমি আমার মাকে নিয়ে হজে গিয়েছিলাম, তো 30 দিন ওইখানে ছিলাম, এবং কি পরিমাণ পরিশ্রম, কি পরিমাণ এই গরমের মধ্যে মাইলের পর মাইল আমার বৃদ্ধ মা হাঁটছে, আমি হাঁটছি, এরকম হাজার হাজার কোটি কোটি মানুষ হাঁটছে তো হাঁটছে, হাঁটছে তো হাঁটছে, ঘুরছে তো ঘুরছে, কোনো ক্লান্তি নেই, কিছু নেই। মানে আমরা একটা মোহের মধ্যে ঢুকে যাই। তো কানেও এরকম, মানে আমাদের ধরেন আমরা গরিব দেশ থেকে যাই, গরিব সাংবাদিক, আমাদের অনেক টাকা নিয়ে তো আমরা যাই না। ওইখানে ধরেন হোটেল ভাড়া করে থাকতে গেলে আসলে আমাদের জমি বিক্রি করতে হবে, বা আমার প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে যাবে আমাদের ওই খরচা দিতে হলে। ফলে আমাদের অনেক কলাকীর্তি করে, বিভিন্ন পরিচিত খুঁজে বের করে, বাঙালি খুঁজে বের করে, তার বাসায় বা তার কোনো ব্যবস্থাপনায় থেকে খেয়ে অনেক দূর হেঁটে, ধরেন ফেস্টিভ্যাল হচ্ছে এই জায়গায়, এই মাছরাঙ্গা ভবনে ফেস্টিভ্যালটা হচ্ছে, ধরেন আমি থাকছি গাজীপুর, প্রতিদিন গাজীপুর থেকে আমি ট্রেনে করে বা বাসে করে আসছি, এসে সারাদিন ফেস্টিভ্যাল ভেন্যুটা হচ্ছে তো এখান থেকে ধরেন মহাখালী পর্যন্ত, মাছরাঙ্গা ভবন থেকে মহাখালী পর্যন্ত পুরোটাই কিন্তু ফেস্টিভ্যাল ভেন্যু।
এই সারাদিন রোদের মধ্যে বৃষ্টির মধ্যে ল্যাপটপের ব্যাগ কাঁধে নিয়ে, ভারী ল্যাপটপের ব্যাগ কাঁধে নিয়ে ঘুরছি, ঘুরে এসে আবার প্রেসরুমে বসে লিখছি, লেখা শেষ করে ওটা আপলোড করে আবার ঘুরছি। আমার তো নিউজ খুঁজতে হবে, আমি তো এখানে পিকনিক করতে যাইনি। বিভিন্ন ইভেন্ট কভার করতে হবে, প্রেস কনফারেন্সে যেতে হবে, কোন আর্টিস্ট কখন আসে, কখন লাল গালিচায় কে হাঁটে, কে ঢুকবে, কে বের হবে, এই জিনিসগুলির মানে সারাক্ষণ কনসার্ন থাকতে হয়। ফলে ইভেন্টটা খুবই পরিশ্রমের একটা কাজ যদি আপনি করতে চান। যেমন অনেকেই আমাদের সঙ্গে গেছে, আমরা দেখেছি, বা বিভিন্ন দেশের গেছে, আমাদের দেশের অনেক লোক গেছে সেলফি তুলছে এবং ইউরোপের অন্যান্য দেশ ঘুরে বেড়াচ্ছে। ভিসা কিন্তু 15 দিনের, ফলে ওই 15 দিনে ওরা ফেস্টিভ্যালে সময় নষ্ট না করে ওরা নিজেকে এক্সপ্লোর করেছে, সুইজারল্যান্ডে গেছে, স্পেনে গেছে, প্যারিসে গেছে, ঘুরছে। তো আমি ওইটা করি নাই বা করতে চাই নাই। 2 বার গেছি, 2 বারই টানা 15 বা 18 দিনের ভিসা ছিল, যেতে 2 দিন, আসতে 2 দিন, মাঝখানে 14 দিন, 14 দিনই আমি কভার করেছি, উদয় অস্ত খেটেছি। এবং এই যে এখন বলছি আমার ভালো লাগছে। আমি যদি ফাঁকিটা দিতাম আমি এখন বলে আরাম পেতাম না, আমি হয়তো মিথ্যা কথা বলতে পারতাম বা অনেক কিছু, আরাম পেতাম না। এবং অফিসের কাছেও আমি বড় গলায় বলতে পারি বা আমার কলিগদের সঙ্গে বড় কথা, আমি ওখানে ঘুরতে যাইনি, আমি কাজটা করতে গেছি এবং কাজটা উপভোগ করেছি এবং কাজটা এখন বলতেও আমার ভালো লাগছে। তো বললাম যে জিনিসটা ওই যে এআর রহমান সেলফি তুললো, ডিক রেপিয়ার প্রেস কনফারেন্স করলাম, এরকম অসংখ্য সেলিব্রিটি, অসংখ্য ডিরেক্টর এর সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে। এটা আমার কাজের অংশ হিসেবেই করেছি এবং দিন শেষে কাজটা করতে পেরে আমার ভালো লাগছে। বিষয়টা হচ্ছে ফুলফিলিং একটা এক্সপেরিয়েন্স হয়েছে। কিছু পরিশ্রমেও আসলে এত বেশি আনন্দ এবং আত্মতৃপ্তি থাকে, সেটা আপনাকে দেখেই আজকে আমরা অনুভব করতে পারছি। এবং সেখানে আপনি যে বলছিলেন অনেকের কৃতিত্ব দিচ্ছিলেন, এই যে এতগুলো পরিশ্রম করেছেন 2 বার, হ্যাঁ, এর জন্য কিছুটা কৃতিত্ব নিজে একটু নেন। একটু সানডেন্সের কৃতিত্বটাও নিতে হবে আপনাকে, কারণ ওখানে বাংলাদেশ থেকে এর আগে কোনো সাংবাদিক যায়নি বলেই জানি, এবং সেখানে বরফের মধ্যে খুব সম্ভবত অনেক বিস্তীর্ণ একটা জায়গায় আপনাকে কাজ করতে হয়েছিল। মানে হ্যাঁ, এটা গত বছর না, এই বছর 25 জানুয়ারির 22 থেকে ফেব্রুয়ারির 1 পর্যন্ত ইভেন্টটা ছিল। এটা আমি সানডেন্স খুব বেশি পরিচিত, আমাদের এখানে কানটা খুব পপুলার হয়েছে, বুসান খুব পপুলার হয়েছে, কিন্তু সানডেন্সটা সানডেন্স কিন্তু টপ 5 ফেস্টিভ্যালদের মধ্যে, ওয়ার্ল্ড ওয়াইড টপ 5 ফেস্টিভ্যালের মধ্যে সানডেন্স একটা। তো আমি এমনিতেই কান 2 বার ঘুরে আসার পর আমার কাছে মনে হলো যে আসলে সবাই কানের দিকে ছুটছে, আমিও পরপর 2 বার কানে গেলাম, আমার একটু ট্র্যাকটা চেঞ্জ করে দেখি কেমন। এবার সানের দিকে যাই, কান থেকে সানে যাই। আমি অ্যাপ্লাই করলাম। এটা তো অ্যাপ্লাই করলে হয় না, ধরেন আমি অস্কারেও অ্যাপ্লাই করি বছরের পর বছর, আমার মতো অনেকেই করে, কিন্তু ওরা আসলে আমাদের দেশগুলিকে ওইভাবে রিকগনাইজ করে না, অ্যাক্রিডিটেশন দেয় না। কারণ জানেন ভেন্যু স্বল্পতা আছে, বা তাদের সারা দুনিয়াতে কত গুরুত্বপূর্ণ দেশ আছে, গুরুত্বপূর্ণ ইন্ডাস্ট্রি আছে। ধরেন হলিউড, বলিউডের তুলনায় ঢালিউড ইন্ডাস্ট্রিতে আসলে ইন্ডাস্ট্রি হয়েই ওঠে নাই এখন। তো সেই ইন্ডাস্ট্রির একজন সাংবাদিককে তারা এত দূর কেন ইনভাইট করে নিয়ে যাবে, বা তার জন্য কেন একটা সিট নষ্ট করবে, ওরা হয়তো ওইভাবে ভাবে। ফলে সানডেন্সে অনেকে অ্যাপ্লাই করেও না। তা আমি সাহস করে করলাম এবং তারা আমাকে অ্যাক্রিডিটেশন দিয়ে পাঠালো। এরপর ভাবলাম যে অ্যাক্রিডিটেশন পেয়েছি, কিন্তু ভিসা তো আমি পাবো না। আমি গেলাম আমেরিকান এম্বাসিতে গেলাম, আর ওরা আমাকে ভিসা দিয়ে দিবে, কারণ যে আমেরিকার ভিসা তো আনসার্টেন, বা এটা সোনার হরিণের মতো আর কি। এটা যাই হোক, এরপরে আমি ওই এমনিতে দেখি না কি হয়, অ্যাপ্লাই করলাম, আমেরিকান এম্বাসিতে দাঁড়ালাম, ভিসা দিয়ে দিল, কোনো খুব বেশি কিছু জিজ্ঞাসা করলো না। তখন বুঝলাম যে সানডেন্সের কারণে হয়তো দিয়েছে, এবং তারা দেখেছে আমার প্রিভিয়াস রেকর্ড, যে কান 2 বার ঘুরে এসেছে, ইমিডিয়েট 2 বছর কান কভার করেছে এবং সে সানডেন্সে যাচ্ছে, সুতরাং তার ট্র্যাক ঠিক আছে, তাকে ভিসা দেওয়া যায়, দিয়ে দিল। এখন ভিসা তো দিল, এখন তো আরেক বিপদ, এই মুল্লুকে যাওয়া। এবং এটা ঢাকা টু নিউ ইয়র্ক বিষয়টা না, ঢাকা টু নিউ ইয়র্ক অনেক ইজি ব্যাপার, বা ঢাকা টু ক্যালিফোর্নিয়া বা লস অ্যাঞ্জেলস অনেক ইজি ব্যাপার। এটা হচ্ছে ইউটা নামে একটা স্টেট আমেরিকার, এটার নামও মানুষ জানে না, শোনে না, এবং ওইখানে কোনো বাঙালি আছে বলেও এখনো পর্যন্ত আমি জানি না। আমি অনেক খুঁজেছি যাওয়ার আগে, যে বাঙালি পেলে ওই বাঙালির, একজন বাঙালি থাকলে কি হয়, শুধু থাকা খাওয়া না,
রাস্তাঘাট চেনা, মানে একটা কমফোর্ট জোনের ব্যাপার আছে। তো অনেক সাহস নিয়ে গেলাম এবং সাহসের বিষয় হচ্ছে যেই মামার কথা বললাম, বড় মামা থাকে লস অ্যাঞ্জেলেস, লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়া থাকে, ক্যালিফোর্নিয়ার পাশের স্টেটটাই আছে ইউটা। তো মামার সরাসরি ঢাকা থেকে আমি লস অ্যাঞ্জেলেস মামার বাসায় উঠলাম, বললাম যে আমার তো ইউটা যেতে হবে, এখন কিভাবে যেতে হবে। তো মামাতো ভাই ছিল, মামাতো ভাই বললো যে তুমি টেনশন নিও না, আমি তোমাকে নিয়ে যাব, তোমার কোনো কিছুই চিন্তা করতে হবে না, আমি নিজে ড্রাইভ করে নিয়ে যাব। তো একটা সাহস পেলাম। এরপর ওইখানে ক্যালিফোর্নিয়া গিয়েই পরের দিন, হাতে 2 দিন সময় ছিল, পরের দিনই আমরা রওনা দিলাম ওর গাড়ি নিয়ে, ও আর আমি। ও মা, এটা তো হাজার হাজার মাইল, ধরেন ক্যালিফোর্নিয়া থেকে ফ্লাইটে সম্ভবত 5 ঘন্টার, 4 বা 5 ঘন্টার একটা ফ্লাইট, সেটা আমরা গাড়ি দিয়ে বাই রোড দিয়ে যাওয়া শুরু করলাম। লাস ভেগাসে 1 রাত থাকলাম, মাঝখানে লাস ভেগাস পড়ে, ক্যালিফোর্নিয়া, লাস ভেগাস, তারপর হচ্ছে ইউটা। যাক, এটা দীর্ঘ 14-15 প্রায় 17 ঘন্টা আমরা ড্রাইভ করে আমরা ইউটা গেলাম। গিয়ে দেখি এটা এই কোন জায়গায় আসলাম, এটা বরফ ছাড়া কিছু নাই এবং রাস্তাঘাটে কোনো মানুষ নাই, জন নাই, 2-1টা গাড়ি ঘোড়া আছে, পুরা পাহাড়ি এলাকা, পাহাড় সাদা, মানে তুলোর দেশে বা সাদা বরফের দেশ, বরফ ছাড়া কিছু নাই। গেলাম ওই মামাতো ভাই সহ, হোটেল বুক করলাম, হোটেলে থাকলাম, ফেস্টিভ্যাল ভেন্যুতে গেলাম, 1 রাতে আমরা 6টা মুভি দেখলাম। তারপরের দিন বিভিন্ন প্রেস কাভারেজ, মিট দ্য প্রেসে জয়েন করলাম বিভিন্ন ফিল্মের। ওইখানে আমি 3 দিন থাকতে পেরেছি, আসলে 10 দিন 11 দিনের প্রোগ্রাম, 3 দিন থাকতে পেরেছি, কারণ হোটেল কস্ট ধরেন পার নাইট ছিল $350 পার নাইট। আমরা 2 রাত 3 দিন ছিলাম। সেটা ওই এক্সপিরিয়েন্স, ওই ফেস্টিভ্যালটা আমি ওইভাবে এক্সপ্লোর করতে পারি নাই, শুধু এই আসা যাওয়া এবং থাকার ম্যানেজমেন্ট আমি করতে পারি। তবে গিয়েছেন তো, আমরা আপনার কাছ থেকে কিছুটা হলেও তো শুনতে পারলাম। আমরা অনুষ্ঠান একদম শেষ মুহূর্তে চলে এসেছি। আপনি আজকে যে অবস্থানে আছেন সেখানে আসলে আপনার পরিবারের ভূমিকাই অনেক বেশি। আপনার মায়ের কথা বলছিলেন, শিক্ষিকা, আপনাদের গ্রামের প্রথম শিক্ষিকা ছিলেন রহিমা সুলতানা শ্রদ্ধ, তার প্রতি আমাদের সশ্রদ্ধ সালাম। বর্তমান পরিবার নিয়ে একটু শুনি, তারাও তো আপনাকে অনেক সহ্য করে, রাত 12টা 1টায় বাসায় যান। হ্যাঁ, সহ্য করে। এই ক্ষেত্রে আমি হয়তো লাকি, কারণ আমার এটা হয়তো বা আমি জানি না কে কিভাবে নেয়, মানে আমি লাকি এই কারণে যে আমার মেয়েটা আসলে ওই আমার মামাদের মতো বা তার বাবার মতো মানে কালচারাল টাচ বা কালচারাল অ্যাক্টিভিটিসগুলি পছন্দ করে। সে গান গায়, ভালোই গায়, নাচে, স্কুলের সকল প্রতিযোগিতায় সে অ্যাটেন্ড করে আনন্দ নিয়ে, এবং অবশ্যই সেটা তার মার সাপোর্ট। আমি আবার কিছু শিখাই না, আমার আসলে পড়াশোনার প্রতি উদাসীনতা আছে, মানে পড়াশোনার জন্য চাপ দিতে বা কোনো কিছু করার জন্য চাপ দেওয়া আমার ভাল লাগে না। তো এটা ওর মার প্রেশার আছে, মার আগ্রহ আছে, আর ওর ইনার সাইড হয়তো বা আমাদের ব্যাপারটা আছে যে গান, শিল্প, সংস্কৃতি, সিনেমা, এই জিনিসগুলির টান আছে। তো এইটা কমফোর্ট জোন হচ্ছে এটা যে আমি যেটার মধ্যে ডুবে থাকি সারাদিন বা সব সময় সারাক্ষণ, সেটার মধ্যে আমার বাচ্চারাও অলরেডি ইনভলভ হয়ে গেছে এবং বাচ্চারা সেটার মধ্যে আনন্দ পায়। এটা একটা পজিটিভ দিক। আমরা ভালো আছি, সুখে আছি। জি, বাহ, চমৎকার। এবং আপনাদের কথা শুনে আমরাও সুখে আছি, ভালো আছি। সকালটি খুব সুখে কাটালাম, ভালো কাটালাম। অনেক অনেক ভালো থাকবেন শ্রদ্ধা মাহমুদ মনসুর, আপনার জন্য শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ।